Yes, আমরা লাইভে আছি অলরেডি। সো অডিয়েন্স উইল জয়েন সুন। তার আগে একটু শেয়ারে যাই, অপশনস গুলো এগুলো একটু শেয়ারিং এ দিয়ে দিই। লাইভে আছি অলরেডি। সো ইয়েস, লাইভ চলছে, অডিয়েন্স ওয়েট করছেন। সো আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। সো একটু অডিয়েন্সকে বলি আজকে আমাদের গ্যাস সম্পর্কে। আমাদের সামনে রয়েছেন, আপনারা ইতিমধ্যে জানেন যেহেতু আমরা অলরেডি পোস্ট করে রেখেছি গতকাল হতেই। আমাদের সাথে রয়েছেন মিস্টার জাভিদ হাসান, and working at International Islamic Development Bank. সো তিনি এর আগে কাজ করেছেন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, তার আগে আমেরিকান চেম্বার অফ কমার্সে, আর এক সময় আমরা কলিগ ছিলাম ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগং এ। তো একেবারে স্বাধীন, ফ্রি। আপনার সম্পর্কে যদি কিছু বলতে বলি আপনাকে, আপনি কি বলবেন? জাস্ট ওপেন, জাস্ট আপনার সম্পর্কে বলেন। That was the best part which you put at the end. মানে আমরা কলিগ ছিলাম and those were the best days of our lives. আমরা খুব এনজয় করেছিলাম। তো আমি আসলে আপনি তো সবই বলে ফেলেছেন। আমি আহ, আহ, আপনার কলিগ হিসেবে আমি সবচেয়ে বেশি প্রাউড এবং নিজেকে একজন ডেভেলপমেন্ট ওয়ার্কার হিসেবে পরিচয় দিই। কারণ এটা আমার এখন ব্লাডের মধ্যে সেটাই আছে যে আমরা পৃথিবীর জন্য কিছু একটা করতে চাই এবং সেই প্রচেষ্টাই করে যাচ্ছি। আহ, একটু ইলাবোরেটলি যদি আপনার ক্যারিয়ার সম্পর্কে আমাদেরকে ধারণা দিতেন। হ্যাঁ, আমরা কলেজ ছিলাম, ঠিক আছে, আমিও একভাবে বলেছি, কিন্তু আপনার এই যাত্রাটা তো আসলে অনেক লম্বা একটা যাত্রা, একটা পর্যায়ে, এই সফলতার এই পর্যায়ে এটা তো একটা লম্বা যাত্রা। আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যদি আপনার এই যাত্রাটাকে একটু ছোট করে বলতেন আপনার মতো করে। আসলে আমি প্রথম থেকে একটু অ্যাডভেঞ্চারাস ছিলাম, আর আমি জীবনে কখনো এইম ইন লাইফ বলে একটা এসে কখনো লেখি নাই। তা আমার এইম ইন লাইফ হচ্ছে মানে যেটাই আসছে হোয়াট এভার কামস, ওটার মধ্যে যে অপশন গুলো আমার সামনে আছে, ওই অপশন গুলোর মধ্যে যে অপশনটা আমার কাছে বেটার মনে হয়েছে, মোর ইন্টারেস্টিং মনে হয়েছে, আমি ওটাই সব সময় গ্রহণ করেছি। যার কারণে আমার ক্যারিয়ারটা আসলে অনেকটা রোলার কোস্টার ক্যারিয়ার। আমি শুরু করেছি স্কুল টিচার হিসেবে মালয়েশিয়ায় আমার গ্রাজুয়েশনের পরে। তো স্কুল টিচার হিসেবে বছরখানেক করার পরে দেশে আসলাম। দেশে আসার পরে আমার তানভীর ভাইদের কলিগ হওয়ার সুযোগ হলো। আমরা ইউএসটিসি তে টিচিং এ জয়েন করলাম, ওখানে প্রায় 6 বছর ছিলাম। তারপরে এক একজন এক এক দিকে চলে গেছে, আমিও তখন ডেভেলপমেন্ট ফিল্ডে ঢুকলাম 2006-এ, ওই 6 বছর টিচিং এর পরে। তারপরে ডেভেলপমেন্ট ফিল্ডে প্রথমে ঢুকলাম ইলেকশন মনিটরিং সেলে, কমিউনিকেশন স্পেশালিস্ট হিসাবে। তারপরে ওখানে কিছুদিন থাকার পরে কিছুদিন কনসালটেন্সি করেছি এনপিআর এ, তাও কমিউনিকেশন লাইনে। তারপরে গেলাম আমেরিকান এম্বাসিতে, ওখানে পলিটিক্যাল সেকশনে, তাও ইনফরমেশন এন্ড কমিউনিকেশন লাইনে আমি কাজ করেছি। তারপরে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনে প্রায় 5 বছর ছিলাম। প্রথমে ঢুকেছি নলেজ ম্যানেজমেন্ট অ্যানালিস্ট হিসেবে। তারপরে আস্তে আস্তে কিছুটা কমিউনিকেশনের কাজও করেছি, যখন যেখানে প্রয়োজন হচ্ছে সেটা করেছি। এরপরে আবার কিছুদিন কনসালটেন্সি করেছি মিনিস্ট্রি অফ প্ল্যানিং এ, তাও কমিউনিকেশন লাইনে। তারপরে আমি সৌদি আরবে গত 5.5 বছর ধরে আছি নলেজ ম্যানেজমেন্টে। প্রথমে আমার এখানে তবে এবার সম্পূর্ণ একটু ভিন্ন ফাংশনে, যেটাকে আমরা বলি ইভ্যালুয়েশন। বাংলাদেশে এটা অনেকে মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন হিসেবেই চিনে, বাট ইভ্যালুয়েশনটা একটু ভিন্ন, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশনের থেকে একটু ভিন্ন, কারণ এটা শেষের দিকে আসে প্রজেক্টের। তো ওই ইভ্যালুয়েশন ফাংশনে আমি আসলে নলেজ ম্যানেজমেন্টে আছি এখন।
বর্তমানে সিনিয়র ইভ্যালুয়েশন স্পেশালিস্ট হিসেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে কর্মরত আছি। অনেক অনেক ধন্যবাদ, অনেক চমৎকার করে গুছিয়ে খুব সংক্ষেপে বললেন। এত সংক্ষেপে তো বলা সম্ভব না। আপনার কাছে একটা সালাম পৌঁছিয়ে দিচ্ছি। আমাদের সাথে অনলাইনে আছেন আমাদের প্রিয় ম্যাডাম আক্তার জাহান ম্যাডাম। সো তিনি আপনাকে সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হোয়াট এ প্লেজার আক্তার জাহান ম্যাডাম কে লাইভে পেয়ে, এবং আমি খুব আনন্দিত ম্যাডাম যে আমাদের প্রোগ্রাম দেখছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, একটু আমরা আমাদের যে টাইটেলটা ছিল আমাদের অডিয়েন্সরা যেটার জন্য অপেক্ষা করছে সেটাতে আলোকপাত করি। আপনাকে যদি এক্ষুনি বলতে বলি যে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনসে ক্যারিয়ার কেমন, আসলে অপরচুনিটিস কেমন, চ্যালেঞ্জেস কেমন, কারা আসলে এলিজিবল, একেবারে স্বাধীনভাবে আপনার মতো করে আপনি গুছিয়ে যদি একটু অডিয়েন্সের উদ্দেশ্যে বলতেন কিছু। খুবই ছোট প্রশ্ন, বাট বিশাল আনসার। আমার মনে হয় এটা তো অনেক সময় লাগবে যদি বিস্তারিত অনেক বলতে সময় চাই। আছে, আপনাকে হ্যাঁ, সময় দেওয়া হচ্ছে। তবে আমি কিছুটা ইংলিশে বলবো। তার দুইটা কারণ। Okay. কারণ আজকে যে টপিকটা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে ক্যারিয়ার অপশন, এখানে আসলে ইংলিশ যারা, মানে ইংলিশের সাথে যারা ফ্যামিলিয়ার না, এদের জন্য অপশনটা খুবই লিমিটেড। আর আমি আমার লাইভে আজকে অনেক বিদেশি লোকজনও আছে, মালয়েশিয়া থেকে কয়েকজন দেখছেন ওনার ফেসবুকে, তারপর সৌদি আরব থেকে আছেন, তো অনেক বিদেশি আছে। আমি ইংলিশ বাংলা একটু মিক্স করে বলবো, আশা করি আপনারা এটা মাইন্ড করবেন না। তো আমি প্রথমে গ্রিন সোসাইটিকে সিনসিয়ারলি ধন্যবাদ দিতে চাই, কারণ এমন একটা টাইমলি মুহূর্তে এই টপিকটার উপর একটা ডিসকাশন আয়োজন করার জন্য। কেন টাইমলি? আপনারা জানেন চারিদিকে লোকজনের চাকরি চলে যাচ্ছে, মানুষ ক্যারিয়ার নিয়ে খুবই সংকট, মানে বড় বড় অর্গানাইজেশন গুলো লাইক জারা, পাতেক ফিলিপের মতো অর্গানাইজেশন গুলো বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি আশেপাশে একজনকেও হয়তো শুনবেন না যে এনজিও তে চাকরি করে চাকরি চলে গেছে বা চাকরি নিয়ে চিন্তায় আছে। বরং এই মুহূর্তে এনজিও বা ডেভেলপমেন্ট সেক্টরে আরো বেশি অপরচুনিটিস ক্রিয়েট হচ্ছে, কারণ পৃথিবীতে যত প্রবলেম থাকবে ডেভেলপমেন্ট সেক্টরে তত অপরচুনিটিস। তার আর আজকে যদি আপনি পৃথিবীর দিকে তাকান, it doesn't look like that the problems are going to go away very soon and going to increase. এটা হেলথ প্রবলেম, এটার পরে ক্লাইমেট প্রবলেম, এটার পরে আপনার এক একটার পভার্টি তো আছে, তারপর কনফ্লিক্ট, তারপরে ওয়ার, একটার পর একটা প্রবলেম আছে। and the more problems are there, the more opportunities are in development sector. তাহলে এখন আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম টু থিঙ্ক অ্যাবাউট ডেভেলপমেন্ট সেক্টর। আমি আরেকটু ডিটেলে যাবো আরেকটু পরে, কেন ডেভেলপমেন্ট সেক্টরে আমাদের এক্সপ্লোর করা দরকার বেশি করে। তার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড দিই। আসলে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, ও ডেভেলপমেন্ট সেক্টর বলতে আমরা কি বুঝাই। বাংলাদেশে ডেভেলপমেন্ট সেক্টর বলতে গেলে বুঝি যে বিল্ডিং কনস্ট্রাকশন, একটা জায়গা নিয়ে কিছু বিল্ডিং করে ফ্ল্যাট বিক্রি করা, অনেকেই সেটাই বুঝি। এই পারপোজ কি, আমরা ডেভেলপমেন্ট সেক্টরে আমরা মেইন অবজেক্টিভটা কি? মেইন অবজেক্টিভটা হচ্ছে মানুষের কোয়ালিটি অফ লাইফটাকে ডেভেলপ করা। নাও এই এই কথাটা কোয়ালিটি অফ লাইফটাকে, টু প্রোভাইড কোয়ালিটি অফ লাইফ টু দ্য পিপল, এইটা করতে গেলে আপনার অনেক কিছু জিনিস চলে আসে, সবকিছু এই ডেভেলপমেন্টের মধ্যে রিলেটেড। যেমন ইউ গিভ দেম বেটার এডুকেশন, ইউ গিভ দেম বেটার হেলথ কেয়ার, ইউ গিভ দেম better place to stay, you give them more secure place to stay, you give them access to water, you give them access to sanitation. তারপরে আরেকটা হচ্ছে ইউ গিভ দেম বেটার অ্যাক্সেস টু ইনকাম এন্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, এগুলো ক্রিয়েট করা। তাহলে এই সবগুলো মানুষের জীবনযাত্রার মানকে একটু উন্নয়ন করার চেষ্টা করাটাই হচ্ছে ডেভেলপমেন্ট। তো এই পারপোজটা আমরা মাথায় নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে বর্তমানে ক্যারিয়ার দিক দিয়েও ডেভেলপমেন্ট ফিল্ড একটা ক্রুশিয়াল ফিল্ড, বিকজ আপনারা জানেন যে almost half of the world population, more than 3 billion people, they live on $2.5 a day.
So $2.5 a day means they are poor or ultra poor. তো এই পভার্টিটা তো অবশ্যই আমাদেরকে আস্তে আস্তে কমাতে হবে। উই ক্যানট হ্যাভ দেম লিভিং অন $2.5 a day। তাহলে কি হবে, কালকে আপনার বাসায় চুরি হবে, পরশুতে আপনার গরু নিয়ে যাবে, কারণ মানুষ কতদিন পভার্টির মধ্যে থাকবে। সো এইটা একটা অ্যাকিউট, একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু টু গেট পিপল আউট অফ পভার্টি। তারপর আপনি জানেন at least 40% of the world population do not have proper sanitation, a proper place to urinate, to pass motion. আপনার ইন্ডিয়াতে তো প্রায় 80% of the population do not have access to latrine. They go for open defecation. তো ওয়ার্ল্ডে 40% লোকের সেটা নাই, সেটার কারণে অনেকগুলো প্রবলেমস ক্রিয়েট হচ্ছে, হেলথ প্রবলেম থেকে শুরু করে হাইজিন প্রবলেম এন্ড আদার প্রবলেমস। 10% of the world children, ওদের অ্যাক্সেস টু এডুকেশনে, ওরা স্কুলে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছে, আর যারা পাচ্ছে ওরাও যে কোয়ালিটি এডুকেশন প্রয়োজনে পাচ্ছে। তাহলে এইগুলো খুব ইম্পর্টেন্ট এরিয়াস ওয়ার্ল্ড কমিউনিটি এজ এ হোল আমাদের অ্যাড্রেস করতে হবে। তারপর এরকম প্যান্ডেমিক সিচুয়েশন হচ্ছে, কনফ্লিক্ট হচ্ছে, তারপর ওয়ার হচ্ছে, এগুলো এক একটার পর ফ্লাড হচ্ছে, ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে, প্রত্যেকটার পরেই কিন্তু আমাদের সবাইকে, মানে আমাদের ওয়ার্ল্ড কমিউনিটিকে এগিয়ে আসতে হচ্ছে এই প্রবলেম সলভ করার জন্য, এবং এগুলো একটার পর একটা আসতেই আছে। এই জন্য আমি মনে করি ডেভেলপমেন্ট ফিল্ড হচ্ছে আমাদের ক্যারিয়ারের জন্য একটা খুব ক্রুশিয়াল ফিল্ড, যেটাতে আমরা খুবই কম অ্যাটেনশন দিই। আপনি চিন্তা করেন, আপনারা যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, আপনার কখনো হয়তো মাথার মধ্যে এটা ছিল না আমি এনজিও কর্মী হব। আপনারা যখন এইম ইন লাইফ লেখেন, কেউ লেখেন না যে আমি এনজিও কর্মী হবো, সবাই লেখে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আর যখন আপনি বিজনেস স্কুলে যাচ্ছেন, সবসময় চিন্তা করেন আমি একটা কর্পোরেটের একটা ওই পজিশনে যাবো, এরকম গাড়ি চালাবো, চিফ এক্সিকিউটিভ হবো। ইভেন আপনার এই যে ডেভেলপমেন্ট সেক্টরের যে পজিশন গুলো, এই পজিশন গুলো কিন্তু আমাদের কাছে ফ্যামিলিয়ারও না। প্রজেক্ট ম্যানেজার, এগুলো কিন্তু আমাদের এভরিডে লাইফে আমাদের মানে ব্রেনের মধ্যে আসো না। অথচ আপনি যদি আজকে বাংলাদেশের কথা চিন্তা করেন, আপনি যদি বাংলাদেশের জব মার্কেট চিন্তা করেন, আপনি BDJobs.com এ এখনই ঢুকেন, দেখবেন যে সবচেয়ে বেশি অপরচুনিটিস আছে এরকম ফিল্ড গুলোর মধ্যে এনজিও হবে 2 নম্বর বা 3 নম্বরে। তাও আপনার এগুলো আপনি যদি কম্পেয়ার করেন এডুকেশনের সাথে, আসলে এডুকেশন বাংলাদেশে কেরিয়ার হিসাবে খুব একটা ওয়াইড স্প্রেড কেরিয়ার, কারণ এডুকেশন আপনি দেখবেন যে 90% হচ্ছে স্কুল টিচিং জব, যেগুলো হচ্ছে 5,000 10,000 টাকা স্যালারির জব। তো ওগুলো আসলে কেরিয়ার নয়। তো কেরিয়ার যদি আপনি চিন্তা করেন, আমার মনে হয় 2 নম্বর বা 3 নম্বরেই থাকবে ডেভেলপমেন্ট সেক্টর, যদি নাম্বার অফ অপরচুনিটিস আপনাদের। তো দিস ইজ ওয়ান ইস্যু। অ্যানাদার ইস্যু, যেহেতু মানুষের সবার মাথার মধ্যে এই চিন্তাটা নাই যে আমি কেরিয়ারটা ডেভেলপমেন্ট ফিল্ডে করব, যারা করতে চাচ্ছে ওরা কিন্তু দে ফেস লেস কম্পিটিশন। এবং আমি আরো ডিটেলে যাব, ডেভেলপমেন্ট ফিল্ড ইজ এ ভেরি স্পেশালাইজড ফিল্ড। এখানে যত আপনি স্পেশালাইজড হতে পারবেন আপনার তত অপরচুনিটি। আর যখন আপনি স্পেশালাইজড হয়ে যাবেন, আপনি যখন একটা জবের জন্য অ্যাপ্লাই করবেন, দেখবেন যে মাত্র 3-4 জন লোক একই পজিশনের জন্য অ্যাপ্লাই করছে। অথচ আপনি যদি আজকে একটা মার্কেটিং ম্যানেজার পজিশনের জন্য অ্যাপ্লাই করেন, দেখবেন যে এখানে 3-4 হাজার লোক অ্যাপ্লাই করছে। তাহলে এখানে কম্পিটিশন ইজ মাচ লেস, যেহেতু এটা ফিল্ড অফ স্পেশালাইজেশন, এখানে স্পেশালাইজ লোকদেরই সবসময় ডিমান্ড। দিস ইজ অ্যানাদার রিজন ওয়াই আমাদেরকে ডেভেলপমেন্ট ফিল্ডটাকে আরো একটু ডিটেইলে জানতে হবে, এবং যারা ইন্টারেস্টেড ওদেরকে দে হ্যাভ টু প্রিপেয়ার দেমসেলফস ফর দিস ফিল্ড। তাহলে আমি আজকে শুধু 4টা জিনিস নিয়ে কথা বলবো, ডেভেলপমেন্ট ফিল্ডটা কি অফার করে আমাদেরকে, তারপর দ্য টাইপস অফ অর্গানাইজেশন যেখানে আমরা ডেভেলপমেন্ট ফিল্ড বলতে আমরা যে অর্গানাইজেশন গুলোকে বুঝাই এবং ওরা কি কাজ করে, ইন আদার ওয়ার্ডস কি ধরনের অর্গানাইজেশনে আমরা এই ক্যারিয়ার অপশন গুলো এক্সপ্লোর করতে পারি। থার্ড হচ্ছে আমাদের কি কি ক্যারিয়ার অপশন আছে ডেভেলপমেন্ট ফিল্ডে, কোন কোন লাইনে জব অপরচুনিটিস আছে। এবং ফোর্থ হচ্ছে আমি নিজেকে কিভাবে এই ডেভেলপমেন্ট ফিল্ডের একটা ক্যারিয়ারের জন্য প্রিপেয়ার করতে পারি। এই 4টা বিষয় আমি ভেরি কুইকলি চলে যাব। প্রথমে আপনি ডেভেলপমেন্ট ফিল্ডে কেন চাকরি করবেন, কেন ক্যারিয়ার ডেভেলপ করবেন। আপনি আজকে দেখেন কমার্শিয়াল কম্পেয়ার টু ডেভেলপমেন্ট, কমার্শিয়াল ওয়ার্ল্ডে আসলে যে কাজগুলো আমরা করি, মোস্ট অফ দিস ইউজলেস কাজ। For example, can you imagine world's #1 brand
Coca-Cola. Coca-Cola is something that nobody needs, but this is the number one brand. Okay, আপনার বাংলাদেশের লিভার ব্রাদার্স এর প্রোডাক্ট গুলো মনিটর। হ্যাঁ, suppose you are the brand manager of Fair and Lovely. Who needs Fair and Lovely? Without Fair and Lovely, the world can go on without any problem. But এগুলো হচ্ছে আজকে আমাদের সমাজের সবচেয়ে অ্যাট্রাকটিভ পজিশন, সবচেয়ে ওয়েল পেইড জব টু সেল Fair and Lovely or to market Coca-Cola worldwide. আমাদের শুধু বাংলাদেশের কথা বলছি। এগুলো হচ্ছে অন দি আদার হ্যান্ড ডেভেলপমেন্ট ফিল্ড আপনি যে কাজটা করবেন সেই কাজটা ভেরি মিনিংফুল বিকজ উই আর ট্রাইং টু সলভ এ প্রবলেম। ওকে, কিন্তু কমার্শিয়াল ফিল্ডে অফকোর্স মোস্ট অফ দি কেসেস দ্য প্রোডাক্ট গুলো ইউজফুল এবং মানুষের প্রবলেম সলভ করে, বাট ইন মেনি কেসেস ওই প্রোডাক্ট গুলো আসলে সমাজে কোনো কাজ আসে না। দে আর ইউজলেস প্রোডাক্টস, বাট উই আর ট্রাইং টু পুশ ইট, উই আর ট্রাইং টু সেল ইট। সো এখানে development field, when you work, you have a sense of purpose, sense of meaning. Everything you're doing, you're trying to solve the problems of the people. তাহলে এখানে আপনার নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আছে ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করে। তারপর একটা ফান্ডামেন্টাল ডিফারেন্ট কমার্শিয়াল ফিল্ডে এবং ডেভেলপমেন্ট ফিল্ডের মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্ট হচ্ছে আমরা যখন কাজ করি আমাদের কাজের সবসময় অবজেক্টিভ থাকে টু বার্ন, কিন্তু আপনি যখন কমার্শিয়াল ফিল্ডে কাজ করবেন আপনার সবসময় টার্গেট থাকে টু আর্ন। আপনার এই বছরের টার্গেট কি, কত মিলিয়ন ডলার আপনি আর্ন করলেন। আর ডেভেলপমেন্ট ফিল্ড জাস্ট অপোজিট, এই বছর আমি কত মিলিয়ন ডলার বার্ন করলাম, মানে কত মিলিয়ন ডলার আমি খরচ করতে পারলাম। আমি খরচ করতে পারলে আমাকে ডোনাররা, ফাইন্যান্সিয়াররা আমাকে টাকা দিবে, খরচ করতে না পারলে বলবে ইউর ইউজলেস। তাহলে বার্নিং ইজ ইজিয়ার দেন আর্নিং অ্যাকচুয়ালি, রাইট? সো this is another important aspect. আমরা সবসময় মাথায় রাখতে হবে টু বার্ন। আরেকটা জিনিস হচ্ছে ডেভেলপমেন্ট ফিল্ড হচ্ছে ইজ এ ফিল্ড ফর স্পেশালিস্ট। এখানে জেনারেলিস্টদের খুব একটা ম্যানেজার, অ্যাডমিন এরকম জেনারেলিস্টদের কোনো খুব একটা কাজ নাই। ইট ইজ ফিল্ড ফর স্পেশালিস্ট। আপনাকে কোনো একটা লাইনে কোনো একটা কাজের মধ্যে স্পেশালিস্ট হয়ে যাবে। যেমন আপনি হাত ধোয়া স্পেশালিস্ট, সাপোজ আপনি যদি ভালো একজন হাত ধোয়ার স্পেশালিস্ট হন তাও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আপনার অনেক ডিমান্ড আছে। মানে যে কোনো একটা কাজের একটা যে কোনো ছোট্ট এরিয়াতে আপনাকে স্পেশালিস্ট হয়ে যেতে। ওয়ারেস আপনি কমার্শিয়াল ফিল্ডে আপনাকে দিয়ে অনেক সবকিছু কাজই করার, কিন্তু ডেভেলপমেন্ট ফিল্ড ইজ নট লাইক দ্যাট। এখানে যত স্পেশালিস্ট হবেন আপনি তত বেটার। বাংলাদেশে ইউএসএইড অনেক হাইলি পেইড স্পেশালিস্ট আছে, ওদের কাজ হচ্ছে হাত ধোয়া স্পেশালিস্ট, এবং এরকম আরো অনেক ইয়ে আছে। তারপর অনেক ছোটখাটো ফিল্ড আছে যেগুলো বলবো, যেমন ট্রান্সপোর্ট স্পেশালিস্ট, তারপরে আপনার ম্যালেরিয়া স্পেশালিস্ট, তারপরে রিফিউজির বিভিন্ন দিক আছে, হ্যাঁ, আর্লি চাইল্ডহুড, সব স্পেশালিস্টদের কাজ এখানে ডেভেলপমেন্ট ফিল্ড, কোনো জেনারেলিস্টদের খুব একটা পান। নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট ফিল্ডটা অনেকে বলতে পারেন বোরিং ফিল্ড, অনেকে বলতে পারেন ইন্টারেস্টিং ফিল্ড। কারণ এখানে ইটস নট আ ফিল্ড যেখানে আপনি যারার কোট টাইপ করে আপনি অফিস করতে পারবেন সব সময়। ইনফ্যাক্ট আমাদের ম্যানেজাররা, ডাইরেক্টররা খুব কম সময়ই কিন্তু কোট টাইপ করে আর টি শার্ট ইয়ে পরে, আপনি জিন্স পরে আপনার কাজকর্ম। আপনাকে অনেক সময় থার্ড ক্লাস ট্রেনেও জার্নি করতে হবে, অনেক সময় চার্টার প্লেনেও জার্নি করতে হবে। আমি নিজেও চার্টার প্লেনেও জার্নি করছি, আবার এট দি সেম টাইম আমি নিজেও সেই ভাঙ্গা গাড়িতে থার্ড ক্লাস ট্রেনেও জার্নি করছি। অনেক সময় আপনাকে একদম কাইচিত হোটেলে রাত কাটাতে হবে, এবং অনেক সময় আপনাকে 7 স্টার হোটেলেও রাত কাটাতে হবে। ইন্ডিয়ার সবচেয়ে দামি হোটেল লীলা প্লেসে আমি 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে থাকছি। আবার অনেক বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল গিয়ে এমন জায়গায় থাকছি যেখানে মশার কেমন ঘুমাইতে পারি। কিন্তু মনে করেন আমাদের লেভেলের একজন কমার্শিয়াল ফিল্ডের যদি প্রফেশনাল হয় তাকে সবসময় একটা 5 স্টার বা একটা স্ট্যান্ডার্ড সে মেনটেন করতে হবে। আমাদের এখানে সেরকম নেই। তো এটা আপনি বলতে পারেন দিস ইজ ইন্টারেস্টিং অর দিস ইজ চ্যালেঞ্জিং এট দি সেম টাইম। তারপর আপনাকে ইউ হ্যাভ টু বি রেডি ফর আনফ্যামিলিয়ারিটি। আপনি এমন জায়গায় গেলেন যেখানে আটকায় গেলেন, সেখানে সারা রাত হতে জঙ্গলেই বসে থাকতে হবে। তো আপনার এমন জায়গায় লোকজনের সাথে কাজ করলেন, হঠাৎ করে লোকগুলো আপনার বিরুদ্ধে চেতে গেল, আপনাকে ওদেরকে ম্যানেজ করতে হবে। সো ইউ হ্যাভ টু বি রেডি ফর অল কাইন্ডস অফ আনফ্যামিলিয়ারিটি। ইটস ভেরি চ্যালেঞ্জিং। এট দি সেম টাইম আমি মনে করি, আমি পার্সোনালি আই ফাইন্ড ইট ভেরি ইন্টারেস্টিং, কারণ I get to see many people, all kinds of places I get to visit, অনেক ধরনের প্রজেক্ট আমি ভিজিট করতে পারি।
So it's very interesting for me. তারপর development field is for people who are humble, who are adaptable, who are flexible. কারণ আপনি এখানে কর্পোরেট এর বসের মতো অ্যাক্টিং করার এখানে স্কোপটা নেই। আপনাকে সবসময় হাম্বল হতে হবে, বিকজ ইউ আর ওয়ার্কিং উইথ দ্য bottom of the pyramid, with the poorest people, with the people who have all kinds of problems. তবে আপনাকে অ্যাডাপ্টেবল হতে হবে, আপনাকে ফ্লেক্সিবল হতে হবে। প্লাস আমি যেটা মনে করি ডেভেলপমেন্ট ফিল্ডে সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা, এখানে আপনি এথিক্যালি কাজ করার স্কোপটা অনেক বেশি। আপনি যখন একটা কমার্শিয়ালি, আমার ভাগিনা একটা ভালো একটা জব অফার পেয়েছিল একটা কমার্শিয়াল ফিল্ডে অ্যাকাউন্টেন্ট হিসাবে। সে নিউ গ্রাজুয়েট, লাখের উপরে বেতন। তারপর কদিন পরে তারা বললো যে তার ওই কোম্পানির স্টেটমেন্টটা, যেটা ট্যাক্স রিটার্নটা, সেটা বানাইতে হবে, ইউ হ্যাভ টু ফেক ইট। সে চাকরিটা ছেড়ে দিয়ে সে 20,000 টাকায় একটা স্কুলে জয়েন করেছে। কারণ এথিক্যালি কমার্শিয়াল ফিল্ডে হয়তো আপনার বাংলাদেশের ক্ষেত্রে অন্তত থাকাটা অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক বেশি টাফ। আই এম নট সেইং দেয়ার আর নো অপশনস, বাট ইটস টাফ। কিন্তু আপনি ডেভেলপমেন্ট ফিল্ডে ইউ ক্যান ওয়ার্ক এথিক্যালি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি হালাল ইনকামের স্কোপটা অনেক বেশি। এবং আমরা যারা হালাল ইনকামকে কেয়ার করি, হালাল ইনকামের স্কোপটা ডেভেলপমেন্ট ফিল্ডে অনেক বেশি, যেহেতু আপনি এথিক্যালি কাজ করতে পারবেন। আপনি যদি আনএথিক্যাল কাজ করেন, তাহলে আনএথিক্যাল কাজ যদি আপনাকে করতে হয় কমার্শিয়াল ফিল্ডে, তাহলে আপনার হালাল ইনকামের স্কোপটা আপনার থাকছে। So these are a few of the things why I think how development field is different from commercial or other fields of career. তারপর এবার আসি খুব সংক্ষেপে, কি ধরনের অর্গানাইজেশনে আমরা চাকরি করার সুযোগ পাই, বা ডেভেলপমেন্ট ফিল্ড বলতে আমরা কি কি ধরনের অর্গানাইজেশন গুলোকে বোঝাই। ওকে, এইটা একটু সূক্ষ্ম ডিফারেন্স প্রত্যেকটা টাইপের অর্গানাইজেশনের মধ্যে আছে, যেগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে। প্রথমে হচ্ছে ডোনার্স বা ফান্ডার্স। একদম ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে দিস আর দ্য ড্রিম জবস। ওয়ার্ল্ড ব্যাংক, তারপর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, all kinds of banks, all kinds of donors, তারপর even some aid agencies like UNAID, তারপর USAID, UK aid, US aid, এগুলো হচ্ছে এদের কাজই হচ্ছে টাকা দেওয়া। আপনি যখন ডোনার অর্গানাইজেশন একটা এমপ্লয়ি, ইউ আর গিভিং মানি, আপনি যেখানেই যাচ্ছেন আপনার সেরকম সম্মান সেরকমই। তো এখানে আর ওখানে কখনো টাকা পয়সার অভাব হবে না যে একটা প্যান্ডেমিকের কারণে আপনার জব চলে যাবে, নো। তো ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এই ডোনার অর্গানাইজেশন গুলো আর ভেরি গুড অ্যাভিনিউজ ফর ক্যারিয়ার। তারপর কিছু এখন ফিলান্থ্রপিক অর্গানাইজেশন ডোনার অর্গানাইজেশন হিসেবে আসছে, যেমন জর্জ সোরোসের একটা অর্গানাইজেশন আছে, তারপর বিল এন্ড মেলিন্ডা ফাউন্ডেশন। এগুলো কিন্তু এখন ফান্ডার বা ডোনার অর্গানাইজেশন হিসেবে খুব ভালো অপরচুনিটি আপনাদের জন্য এখানে ক্রিয়েট হয়। সো দিস আর গুড অপশনস। তারপর আছে আপনার ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল এনজিও, যাকে বলি আমরা সিভিল সোসাইটি অর্গানাইজেশন বা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেভাবে বলি। এটা ধরেন আপনার কেয়ার, তারপর ব্রেক, এই ধরনের যে অর্গানাইজেশন গুলো আছে, দিস আর অলসো ভেরি গুড অপরচুনিটিস। এগুলোতে সবসময় চাকরির বিভিন্ন স্কোপ থাকে, উই ক্যান লুক আউট। তারপর আরেকটা এরিয়া আছে যেখানে খুব ভালো স্যালারি, খুব ভালো সুযোগ সুবিধা, কিন্তু ফিক্সড টার্মের জব হয়, এবং এখানে খুব কোয়ালিফাইড লোকজন ওরা নেই। কিন্তু এই অর্গানাইজেশন গুলো সম্পর্কে আমরা খুব একটা জানি না, যার কারণে আপনি যখন অ্যাপ্লাই করবেন দেখবেন যে আপনি মাত্র 2-3 জন লোক হয়তো ওখানে অ্যাপ্লাই করছেন। এখানে জবের মানে এমপ্লয়মেন্ট হওয়ার অপরচুনিটি অনেক বেশি এবং ভেরি গুড অপরচুনিটিস। এগুলো হচ্ছে ডেভেলপমেন্ট কনসাল্টিং ফার্ম। যেমন অনেক সময় একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার জন্য ডোনার অর্গানাইজেশন গুলো কি করে, একটা কনসাল্টিং ফার্মকে প্রজেক্টটা দেয়। তো ওরা একটা বিডিং করে, ওরা পায়, প্রজেক্টটা পাওয়ার পরে ওরা কি করে, এটা এক্সিকিউট করে। এখানে খুবই ইন্টারেস্টিং হচ্ছে, ওরা আপনাকে হায়ার করবে ওরা প্রজেক্টটা পাওয়ার আগে। তার মানে ওরা যখন প্রজেক্টের জন্য একটা করবে, একটা অফার দিবে, একটা প্রপোজাল দিবে ডোনার অর্গানাইজেশনের কাছে, ওরা আপনার সিভি সহ ওরা অফারটা দিতে হবে যে এই লোকগুলো আমি যদি পাই প্রজেক্টটা, এই লোকগুলো আমার আন্ডারে কাজ করবে।
তখন আপনি যখন ওদেরকে অ্যাপ্লাই করবেন ওদের ইয়েতে ওদের ভ্যাকেন্সির এগেইনস্টে, তখন ওরা আপনাকে জাস্ট বলবে যে আমরা এরকম একটা প্রজেক্টের জন্য ইয়ে করছি, তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে তোমার সিভিটা আমরা ইউজ করব, আমরা কাজ পালে তোমাকে আমরা নিব। তাহলে এখানে আপনার এই প্রজেক্টে মানে এই জবে ঢোকা খুব ইজি, বিকজ ইউ আর পার্ট অফ দি টিম দ্যাট ইজ প্রপোজ। আর যখন ওরা পাওয়ার সম্ভাবনা ধরেন 25% বা 30%, যদি তিনটা অর্গানাইজেশন বিট করে তাহলে আপনার যে অর্গানাইজেশনের সাথে আপনি করছেন তার পাওয়ার সম্ভাবনা 30%। সো চান্সেস আর অলসো ভেরি হাই। আবার এখানে ধরেন একই প্রজেক্টে হয়তো ইউএসএআইডি এর একটা প্রজেক্টে তিনটা কোম্পানি অ্যাপ্লাই করলো, আপনি একসাথে দুইটা জায়গায় কমিট করতে পারবেন না, আপনাকে যে কোনো এক জায়গায় কমিটেড হতে হবে। সো দিস আর ভেরি গুড অপরচুনিটিস। এখানে আপনি 2 বছর 3 বছরের জন্য ভালো বেতনে ভালো ইয়েতে আপনি কাজ করার সুযোগ আছে। এবং এগুলো আমরা সাধারণত এই ধরনের অর্গানাইজেশনগুলোর অ্যাড গুলোতে আমরা উই ডোন্ট ইভেন পে অ্যাটেনশন টু দিস। ডিএআই, ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইন্টারন্যাশনাল, হু কেয়ারস? অথচ ওরা বিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্ট ম্যানেজ করছে। আরটিআই এবং মট ম্যাকডোনাল্ড, ম্যাকিনজি, এগুলো কিন্তু ওদের অ্যাড গুলো দেখলে আমরা কিন্তু we don't even pay attention, but these are very easy scope for us to get into the development field. তারপরে এখন কিন্তু কমার্শিয়াল অর্গানাইজেশন গুলো ধরেন কোকা কোলা বলেন, মাইক্রোসফট বলেন, কমার্শিয়াল অর্গানাইজেশন, ওদের ওখানেও কিন্তু এখন একটা ডেভেলপমেন্ট ফিল্ডের জব অপরচুনিটি তৈরি হচ্ছে। যে কারণ এখানে ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রেশার তৈরি হচ্ছে সিএসআর বলে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ইন্ট্রোডিউস করার জন্য, কাজ করার জন্য বিভিন্ন কর্পোরেট অর্গানাইজেশন গুলো প্রেশার ফিল করতেছে। এখানে যে সিএসআর রিলেটেড এখানে কাজগুলো কিন্তু আপনাকে হায়ার করবে যদি আপনি ডেভেলপমেন্ট ফিল্ড থেকে আসেন, কমার্শিয়াল ফিল্ড থেকে না, কারণ ওগুলো হচ্ছে ডেভেলপমেন্ট ওয়ার্কস। তারপরে এর বাইরে আছে ধরুন পলিসি ইনস্টিটিউট, যেমন বাংলাদেশে বিভিন্ন পলিসি ইনস্টিটিউট আছে, দেবপ্রিয় ভট্টাচার্যের যে ইনস্টিটিউট, এই ধরনের পলিসি ইনস্টিটিউট। গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো তো কিন্তু অনেক সময় এনজিও পায়। কিভাবে? ডোনার অর্গানাইজেশন অনেক সময় গভর্নমেন্টকে ফান্ডিং করে কোন একটা কাজ করার জন্য, তখন গভর্নমেন্টকে ওই কনসাল্টিং ফার্মের মতো আপনাকে কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিতে হবে 2-3 বছরের জন্য। যেভাবে আমি এনবিআর এ ছিলাম, মিনিস্ট্রি অফ প্ল্যানিং এ ছিলাম, এগুলো কিন্তু অ্যাজ এ পার্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডিং। তো এখানে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই অ্যাড গুলো কিন্তু আপনার জব অ্যাড হিসেবে দেয় না, ওরা পত্রিকায় দেয় কল ফর এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। যে জব খুঁজতেছে সে কখনো এই ধরনের অ্যাড গুলো পড়েও দেখে না। আর ওখানে অথচ আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনার সিভি যদি ওরা পছন্দ করে, কোনো ইন্টারভিউ লাগবে না, আপনাকে ওখানে ওই জবের মধ্যে নিয়ে নেবে। এবং 1-2 বছরের জন্য খুব ভালো একটা অপরচুনিটি, ভেরি গুড অপরচুনিটিস। বাট মানে প্রসেসটা, এন্ট্রি প্রসেস ইজ ভেরি ইজি। ও শুধু বেসড অন সিভি ইভ্যালুয়েশন কিন্তু আপনাকে ওরা নিয়ে নেবে। তারপর মাইক্রো ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, ব্র্যাক, গ্রামীণ, এটসেট্রা। তারপর ভেঞ্চার ক্যাপিটাল। এখন রিসেন্টলি কিন্তু আপনি বাংলাদেশেও দেখবেন যে বেশ কয়েকটা সিভ একটা ফান্ড আসছে, ভেঞ্চার ক্যাপিটাল। এরা হচ্ছে এনজিও থেকে, সরি, ডোনার অর্গানাইজেশন বা বিভিন্ন গভর্নমেন্ট থেকে একটা ফান্ডিং নিয়ে ওরা ছোটখাটো স্টার্ট আপ বা ছোটখাটো অর্গানাইজেশন গুলোকে ফান্ডিং করে উইথ এ ডেভেলপমেন্ট অবজেক্টিভ। আপনাকে টাকা দিবে, আপনি কোন একটা ব্যবসা করে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবেন বা কোন একটা মানে ইট হ্যাজ এ ডেভেলপমেন্ট অবজেক্টিভ। তো এখানেও কিন্তু কিছুটা অপরচুনিটি এখন আছে। বাংলাদেশে অনেক ফান্ড আছে এরকম, যারা ওয়ার্ল্ড ব্যাংক থেকে, আইএফসি থেকে টাকা নিয়ে ওরা এই ফান্ডিংটা ম্যানেজ করে। এইগুলো কিন্তু আমরা বলি যে ডেভেলপমেন্ট জব, নট কমার্শিয়াল জব। তারপর বিভিন্ন এই ধরনের অর্গানাইজেশন আরো ছোটখাটো আছে, আমি আর ডিটেইলে গেলাম না। তো এই কয়েকটা বেসিক types of opportunities by organizations that offer development opportunities for us. এবার আসি very briefly, yes, কোনো কোয়েশ্চেন এখানে থাকলে আমি নিতে পারি, কারণ আমি halfway my discussion. হ্যাঁ, একটা প্রশ্ন। আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার করে গুছিয়ে বলছেন। একটু যদি বলা হয় যে what kind of skill sets are required to be a part of IDV or World Bank, not as a finance graduates, just for all, that what kind of skill sets are required to be a part of IDV or World Bank? ওকে, থ্যাংক ইউ। আমি এই কোয়েশ্চেনটাতে আসবো আর একটু পরে আসি। এর আগে যদি আমি একটু এক্সপ্লেইন করি তাহলে। আচ্ছা, আমি এখন খুব ব্রিফলি আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি যে কেরিয়ার অপশন গুলো কি কি, এরপরে আসতেছে কি স্কিল লাগবে। আমাকে আগে জানতে হবে যে কেরিয়ার অপশন গুলো কি কি, কাদেরকে আমরা হায়ার করি।
প্রথমে আমি আগেই বলেছি ডেভেলপমেন্ট ফিল্ডে is a field for specialists. আপনাকে কোনো না কোনো একটা ফিল্ডে স্পেশালিস্ট হতে হবে। আপনি ধরেন আপনি ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, ফিলোসফির গ্রাজুয়েট হন, বাংলার গ্রাজুয়েট হন, ডাজন্ট ম্যাটার। আপনি যে কোনো একটা সাবজেক্টে আপনার থাকার পরে আপনাকে কোনো একটা ফিল্ড নিয়ে আস্তে আস্তে কাজ করে করে স্পেশালিস্ট হয়ে যেতে হবে। তখন যেমন আপনি ইভেন ডিভোর্স স্পেশালিস্ট মনে করেন, কোন একটা ফিল্ড আপনাকে নিয়ে কাজ করতে হবে। তো আর্লি চাইল্ডহুড স্পেশালিস্ট, অল কাইন্ডস অফ স্পেশালিস্ট, যেটা যেটা কারিকুলাম স্পেশালিস্ট। সো এই ফিল্ডটা হচ্ছে ইজ ফর স্পেশালিস্ট। কি কি স্পেশালাইজেশন আছে এটা আমি আর একটু ব্রিফ করবো পরের স্লাইডে গিয়ে। তারপরে ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে স্পেশালিস্ট ছাড়াও রিসার্চার, ডাটা অ্যানালিস্ট, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন এক্সপার্ট, নলেজ ম্যানেজমেন্ট, এরকম কিছু অ্যাডভাইজারি বা নলেজ সাপোর্ট ফাংশনে অনেকগুলো অপরচুনিটি আছে। তো যারা এই রিসার্চ বা এগুলো এই লাইনে যাদের এক্সপার্টাইজ, ওরাও কিন্তু এখানে ইন করতে পারবে স্পেশালিস্ট না হলেও। আপনি শুধু রিসার্চে আপনার এক্সপার্টাইজ ইউ ক্যান কাম। থার্ড হচ্ছে আপনার অ্যাডভোকেসি এন্ড আউটরিচ। ওকে, so you have not achieved anything until and unless you have communicated what you have achieved. So all the development organizations have to communicate what they have done. এবং এখানে বিভিন্ন ক্যাম্পেইন অর্গানাইজেশন বা ক্যাম্পেইন টিমের মেম্বার হিসেবে there are opportunities, বিভিন্ন লবিং আপনার প্রজেক্ট পাওয়ার জন্য লবিস্ট হিসেবে, ফান্ড রেজিং। আপনারা যে একটা মসজিদের নির্মাণাধীন মসজিদের সামনে যাওয়া যখন হাঁটেন তখন যে লোক বলে যে 2টা 10টা টাকা দিও, আমি এই যে এরা কিন্তু বেসিক অফ ফান্ড রেজিং, এরা বিগিনিং অফ ফান্ড রেজিং ক্যারিয়ার। এবং ফান্ড রেজিং ইজ এ বিগ ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেক্টর। আপনাকে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কিভাবে লবিং করে টাকা আনতে হবে, হ্যাঁ, ফান্ড রেজ। তারপর মিডিয়া এন্ড কমিউনিকেশন স্পেশালিস্ট, মিডিয়ার সাথে যোগাযোগ করার জন্য আপনার আপনার জব অপরচুনিটিস হতে পারে। সো these are all different আরেকটা হচ্ছে সাপোর্ট, কিছু সাপোর্ট ফাংশনে অনেকগুলো ক্যারিয়ার অপশন আছে। সাপোর্ট ফাংশনের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সাপোর্ট ফাংশন হচ্ছে প্রকিউরমেন্ট বা লজিস্টিক্স। কারণ যে কোনো অর্গানাইজেশন যখন ডেভেলপমেন্ট কাজ করতে যায় তাকে জিনিসপত্র কিনতে হবে, মেশিনারিজ কিনতে হবে, অনেক কিছু কিনতে হবে। কেনার জন্য কিছু সেট প্রসিডিওর দে হ্যাভ টু ফলো, যেগুলো ডোনার রিকোয়ারমেন্ট, ওগুলোকে অ্যাপ্লাই করার জন্য, এনশিওর করার জন্য প্রকিউরমেন্ট স্পেশালিস্ট। এবং আপনি জেনে খুশি হবেন, ইটস ভেরি ইজি টু বিকাম এ প্রকিউরমেন্ট স্পেশালিস্ট। ইট ডাজন্ট ম্যাটার হোয়াট ডিগ্রিজ ইউ হ্যাভ, কিন্তু আপনি প্রকিউরমেন্ট স্পেশালিস্টের যদি একটা স্পেশালাইজেশন ট্রেনিং নেন, যেমন ইটালিতে একটা 1 বছরের মাস্টার্স প্রোগ্রাম আছে প্রকিউরমেন্ট, এটা ওয়ার্ল্ডের বেস্ট একটা মাস্টার্স প্রোগ্রাম এবং ইটস নট ভেরি এক্সপেন্সিভ। 1 বছরের প্রোগ্রাম, এটা করার পর আপনি কিন্তু ইন্টারন্যাশনালি একজন প্রকিউরমেন্ট স্পেশালিস্ট যে কোনো জায়গায় আপনার কিন্তু ডিমান্ড। অথচ আপনি একটা আমেরিকা থেকে একটা MBA করে আসতে হলে আপনার কত টাকা খরচ হবে, এরপরও আপনার জব পাবেন কিনা অনেক ইয়ে। কিন্তু প্রকিউরমেন্টে আপনি যদি প্রকিউরমেন্টের উপর একটা ডিপ্লোমা বা একটা ডিগ্রি করেন, there are good opportunities. তারপর আপনার জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনে আপনার জব আছে, হিউম্যান রিসোর্সে, ফাইন্যান্সে, আইটিতে। তবে আমি আমার এক ফর্মার লাটভিয়ান বসকে আমি জিজ্ঞেস করছিলাম যে আমি যদি মানে ডেভেলপমেন্ট সেক্টরে ক্যারিয়ার করতে চাই, আমাকে কোন ফিল্ডে অ্যাডভাইস করো। উনি বলছিলেন যে ইউ হ্যাভ টু গো আইদার ফর প্রকিউরমেন্ট অর মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন। কারণ এইগুলোতে কত ডিমান্ড, আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা একটু বুঝাই দিই। অনেকে আছে, আমার এক ফ্রেন্ড আছে, উনি বাংলাদেশে মোটামুটি বেসিক নর্মাল এডুকেশন দিয়ে ওনার শুরু, কিন্তু উনি মনিটরিং ইভ্যালুয়েশনে কাজ করতে করতে এখন উনি ইন্টারন্যাশনাল এক্সপার্ট এবং ওয়াশিংটনে ওনার পোস্টিং। এরকম আমার যত পরিচিত মনিটরিং ইভ্যালুয়েশন আছে ওরা সবাই এখন ইন্টারন্যাশনাল পোস্টিং এ আছে এবং ওরা বাংলাদেশ থেকে একদম হাম্বল বিগিনিং এ শুরু করেছে সবাই। অথচ ওনারা যদি কমার্শিয়াল ফিল্ডে থাকতেন আজকে হয়তো ম্যানেজার থাকতেন কোন একটা ইয়ে, বাট এখানে অনেক আগে গিয়েছে। কারণ এগুলো হচ্ছে ভেরি স্পেশালাইজড এবং ভেরি টেকনিক্যাল ফিল্ড অফ ক্যারিয়ার। তারপরে এখন আপনার প্রশ্নে আসি, কি ধরনের প্রিপারেশন আপনার দরকার। একটু ওই প্রশ্নটার সাথে আরেকটা প্রশ্ন আমরা নিয়ে নিই। তো আমার খুব প্রিয় একজন এখানে জয়েন করেছে, দিল জাহান।
ওনার প্রশ্ন ঠিক আগেরটার সাথে মিল রেখে, want to know career opportunities for female in development sector. It will be highly appreciated if you share your thought. Thank you. তিনি আপনাকে সালামও দিয়েছেন, প্রশ্নটাও পাঠিয়েছেন। থ্যাংক ইউ। আমি এটা দিয়ে আগে শুরু করি। অফকোর্স ডেভেলপমেন্ট সেক্টরে ফিমেলদের জন্য অপরচুনিটিস সবচেয়ে বেশি, কারণ আমি আগে একটু করে বলেছি যে এখানে এথিক্যালি কাজ করার স্কোপটা অনেক বেশি, এবং যেহেতু ফিমেল রাইটস এগুলো একটি ডেভেলপমেন্ট সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সুতরাং এখানে ফিমেলদের জন্য কাজ করার স্কোপটা অনেক বেশি, এবং উইথ রেসপেক্ট উইথ ডিগনিটি যদি কোনো ফিমেল কাজ করতে চায়, আমি মনে করি কমার্শিয়াল যাওয়া হচ্ছে ডেভেলপমেন্ট ফিল্ডে আসাটাই বেটার। ইভেন কেউ যদি আপনার মনে করেন মেকআপ করার পরেও কিন্তু ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করতে পারবেন, কিন্তু আপনি ব্যাংকে আপনি হিজাব পরে গেলে আপনাকে হয়তো ইয়ে করবে, বা ওভার দ্য টাইম ডেভেলপমেন্ট ফিল্ডে একজন ফিমেলের জন্য কাজ করার জন্য আইডিয়াল প্লেস, কারণ এখানে আপনাকে কখনো আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্সকে কম্প্রোমাইজ করতে দিবে না, আপনাকে নিজেকে রিস্কে ফেলতে দিবে না, আপনাকে কোনো রিস্কে এক্সপোজ করবে না, রাত্রে দেরি পর্যন্ত অফিসে থাকতে হবে না। সো এখানে আমার মনে হয় ডিগনিটি কাজ করার জন্য ডেভেলপমেন্ট ফিল্ডে ফিমেলদের জন্য অনেক অপরচুনিটি আছে, বিকজ উইমেন রাইট ইজ পার্ট এন্ড পার্সন অফ ডেভেলপমেন্ট ফিল্ড। তাহলে এইটা দিয়ে আমি শুরু করলাম। সেকেন্ডলি, কি ধরনের প্রিপারেশন আমাদেরকে দিতে হবে ডেভেলপমেন্ট ফিল্ডে ক্যারিয়ার করার জন্য? প্রথমে ডিগ্রি, এনি ফিল্ডে, এনি ফিল্ড, এনি কলেজ, এনি ইউনিভার্সিটি, there are opportunities. It's not like commercial field যেখানে আপনি ফিলোসফি কেন করছেন, হিস্ট্রি কেন করছেন, আপনার কোনো ইয়ে নেই। না, এখানে কিন্তু সবার জন্যই অপরচুনিটি আছে। দিস ইজ দ্য বিউটিফুল পার্ট। ডিগ্রি করার পরে কিন্তু আপনাকে যে অপরচুনিটি আপনার জন্য খুলে যাবে তা না, আপনাকে স্পেশালাইজ ট্রেনিং অ্যাচিভ করতে হবে। এটা আপনি করতে পারেন অনলাইনে, অনেকগুলো অপশন, অনেকগুলো পোর্টাল আছে, যেমন edX, EDX, তারপর ইউডেমি, কোর্সেরা, এবং বিভিন্ন ইউনিভার্সিটি গুলো ইন্টারন্যাশনালি, ইউরোপের বা ইটালির বা ইভেন ইন্ডিয়ার, আমেরিকান, ইভেন হার্ভার্ড, অক্সফোর্ড, বিভিন্ন ইউনিভার্সিটি গুলো কিন্তু ওদের অনলাইনে কিছু শর্ট কোর্স করার অপরচুনিটি আছে, এবং some of them are free, some of them are only paid, but some of them are free. তো আপনি প্রথমে একটা ফিল্ডকে আপনি ফিল্ড সিলেক্ট করার পরে ওই লাইনে একটা, দুইটা, তিনটা যত ট্রেনিং এবং যত সার্টিফিকেট, যত ডিপ্লোমা আপনি অর্জন করতে পারেন, আপনার মানে আপনার চান্স অফ বিং এ স্পেশালিস্ট ইজ বেটার। তো আপনাকে নিজেকে স্পেশালিস্ট হিসেবে তৈরি করতে হবে, ডিগ্রির পাশাপাশি আপনাকে স্পেশাল ট্রেনিং নিতে হবে। এই ট্রেনিং গুলো আপনি অনলাইনে নিতে পারেন, ফিজিক্যালি নিতে পারেন। বাংলাদেশে যেমন আপনি যদি ডেভেলপমেন্ট ফিল্ড আপনার মাথায় থাকে, আপনি ডিগ্রিটা করার পাশাপাশি বাংলাদেশে আপনি ডিপ্লোমা ইন এডুকেশন একটা করবেন। আপনি জানেন এডুকেশন কিন্তু ওয়ার্ল্ডের সমস্ত প্রবলেমের 20 to 25% প্রবলেম হচ্ছে এডুকেশন রিলেটেড। তাহলে আপনি এডুকেশনের স্পেশালিস্ট হয়ে গেলেন, আপনার একটা ডিপ্লোমা যদি থাকে, এটা আপনি পাশাপাশি করে ফেলতে পারছেন। তাহলে এই যে স্পেশালিস্ট ট্রেনিং, স্পেশালিস্ট ইয়েগুলো, এরকম ডিপ্লোমা বা সার্টিফিকেট গুলো খুবই ইম্পর্টেন্ট। থার্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি ইংলিশ যদি না জানেন, ডেভেলপমেন্ট ফিল্ডে আপনার কোনো অপরচুনিটি নেই। আছে, বাট ইভেন বাংলাদেশেও যদি আপনি কাজ করতে চান এনজিওতে, মোস্ট অফ দ্য টাইম আপনাকে বিদেশিদের সাথে কাজ করতে হবে, কিন্তু কমার্শিয়াল ফিল্ডে তা না। এবং বিদেশের আপনি ইন্টারন্যাশনাল জব যদি আপনি চিন্তা করেন, অফকোর্স উইদাউট ইংলিশ দেয়ার ইজ নো ওয়ে। সেকেন্ডলি, আপনাকে মনে রাখতে হবে আমরা কিন্তু বাংলাদেশি, আমরা ইউরোপ আমেরিকান সিটিজেন না। সুতরাং একটা জব অপরচুনিটি যদি আমেরিকা থাকে, ওরা আমেরিকানদেরকে প্রেফার করবে আমাদের চেয়ে। কিন্তু আমাদের যদি একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ স্কিল থাকে, তাহলে ইট গিভস আস আ লট অফ অপরচুনিটিস। একটা ভালো একটা স্কোপ আমরা ক্রিয়েট করতে পারবো। যেমন ফ্রেঞ্চ ইংলিশের পরে মোস্ট ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ ফর ডেভেলপমেন্ট। এবং বাংলাদেশে আলিয়াস ফ্রান্সের কিন্তু আপনি খুব অল্প পয়সা দিয়ে কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখতে পারতেছেন, কিন্তু কয়জন আপনারা শিখতেছেন? আমার এক বন্ধু, উনি আলিয়াস ফ্রান্সের চিটংয়ে ফ্রেঞ্চ শিখার পরে, উনি একদম বেসিক হাম্বল এডুকেশন, ওনার ফ্রেঞ্চ শিখার পরে উনি কিন্তু ফ্রান্স থেকে একটা মাস্টার্স করার অপরচুনিটি পেয়েছে। সেটা করার পরে উনি এডুকেশন লাইনে বাংলাদেশে কিছুদিন কাজ করে, এখন উনি আইডিবি তে সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট। কিন্তু উনি যদি ফ্রেঞ্চ না জানতেন, there is no way, কারণ
আপনাকে গরিব দেশগুলো কিন্তু আফ্রিকার ম্যাক্সিমাম মোর দেন হাফ গরিব দেশগুলো কিন্তু ফ্রেঞ্চ কলোনি ছিল। তো ওইসব জায়গায় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কিন্তু ওখানে চলে। এবং আপনি যদি ফ্রেঞ্চ জানেন, আপনার আমাদের জন্য অপরচুনিটি কিন্তু আমেরিকা ইউরোপে থাকবে না ডেভেলপমেন্ট, আমাদের জন্য অপরচুনিটি থাকবে আফ্রিকাতে, আপনার ইরাকে, আফগানিস্তানে। তো এই ধরনের ইয়েগুলোতে আমাকে শুরু করতে হবে। আমি যদি ইউরোপ আমেরিকা থেকে কেরিয়ার শুরু করতে চাই, তাহলে ইটস টু মাচ টু ড্রিম। তাহলে এই জন্য ফ্রেঞ্চটা আমি মনে করি খুব দরকার। অ্যারাবিক ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ অনেকগুলো কান্ট্রিতে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা খুব চলে, স্পেশালি মিডল ইস্টে, ইয়েমেন তেমেন এগুলো থেকে আপনি কাজ করতে চাইলে আপনার অ্যারাবিক জানতে পারলে। ইনফ্যাক্ট আমার সাথে যে আরো দুইজন ক্যান্ডিডেট ছিল সৌদি আরবে আসার ক্ষেত্রে, যে দুইজন কন্ডিশন, দে ওয়ার মোর কোয়ালিফাইড দেন মি, দে হ্যাড মোর এক্সপেরিয়েন্স, বাট দি অনলি অ্যাডভান্টেজ আই হ্যাড, দি অনলি এজ আই হ্যাড ওভার দেম ওয়াজ আমার ইংলিশটা। আমার ইংলিশের পাশাপাশি অ্যারাবিক, আমি অ্যারাবিক বলতে পারি কিছুটা, তখন বুঝতে পারি, লিখতে পারি, যে সাম নলেজ অফ অ্যারাবিক হ্যাজ গিভেন মি দিস পুশ। তো এই জন্য ল্যাঙ্গুয়েজ স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর স্প্যানিশ, আপনার সাউথ আমেরিকান কান্ট্রি গুলোতে কিন্তু অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে, ওখানে যদি আপনি স্প্যানিশ জানেন, দেয়ার ইজ অপরচুনিটি। তারপর জাপানিজ, আপনার জাপান কিন্তু ওয়ান অফ দি বিগেস্ট ডোনার্স, কিন্তু জাপান এমন একটা ডোনার যেটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে অপারেট করতে পারে না। তা আপনি যখন জাপানিজ জানবেন, আপনার কিন্তু অনেক অপরচুনিটিস আছে। তো এই ল্যাঙ্গুয়েজ গুলো আমি মনে করি খুব ইম্পর্টেন্ট। এর বাইরেও যে কোনো, ইভেন রোহিঙ্গা ল্যাঙ্গুয়েজ, চাটকে ল্যাঙ্গুয়েজ, আপনি যে কক্সবাজারে গিয়ে দেখেন হাজার হাজার ছেলে এখন চাকরি হয়ে গেছে। হোয়াট ইজ দ্য কোয়ালিফিকেশন? চাটকে ভাষা জানে, ওরা কি ট্রান্সলেটর, হ্যাঁ, এবং একটু একটু ইংরেজি জানে, বাস। সো আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আপনার আদার স্কিলস এর মধ্যে যেগুলো আমাদের দরকার, যেগুলো ছাড়া ডেভেলপমেন্ট ফিল্ডে আপনার কোনো ইয়ে নেই, সেটা প্রজেক্ট ম্যানেজমেন্টে আপনাকে এক্সপার্ট হতে হবে। তো আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর এক সপ্তাহ 2 সপ্তাহ একটা কোর্স করে নিতে পারেন। ইউ হ্যাভ টু নো প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিকজ ডেভেলপমেন্ট ইজ অল প্রজেক্ট ম্যানেজমেন্ট। সেকেন্ডলি, রিপোর্ট রাইটিং স্কিলস, excellent writing skills হতে হবে ডেভেলপমেন্ট ফিল্ডে। নাথিং বাট রিপোর্ট রাইটিং, অল দ্য টাইম ইউ হ্যাভ টু রাইট রিপোর্টস, অল দ্য টাইম। তারপর প্রেজেন্টেশনস, আপনি যত the better you are at making presentations, the more opportunities you have. তো ডেভেলপমেন্ট ফিল্ডে প্রেজেন্টেশন আপনাকে করতেই হবে, সবসময় করতে হবে। ডাটা, মানে হাউ টু প্রেজেন্ট ডাটা, হাউ টু প্রেজেন্ট ফাইন্ডিংস, হাউ টু প্রেজেন্ট লেসন্স লার্ন, প্রেজেন্টেশন স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে নেগোসিয়েশন স্কিল, কারণ অনেক সময় আপনাকে নেগোসিয়েট করতে হবে সবসময় ক্লায়েন্টের সাথে, বিভিন্ন ইয়ের সাথে, নেগোসিয়েশন স্কিল। আর হচ্ছে ফাইনালি এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস গুলো সম্পর্কে আপনাকে ভালো একটা আইডিয়া থাকতে হবে। 17টা গোল সম্পর্কে আপনাকে ভালো আইডিয়া থাকতে হবে, কারণ এগুলোই আমাদের কাজ। এই যে 17 এসডিজিস, দিস আর আওয়ার ওয়ার্ক। তো এইটা সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। দিস আর জেনারেল স্কিলস। এবার একটি ইম্পর্টেন্ট কথা আমি বলি, বাংলাদেশি হিসেবে আমার এন্ট্রি পয়েন্ট কি, আমি ডেভেলপমেন্ট ফিল্ডে ঢুকবো কিভাবে, আমার এই স্কিল গুলো আছে, আমি রেডি এখন, কিভাবে ঢুকার জন্য আপনাকে অনেকগুলো শর্টকাট বা অনেকগুলো চিট কোড আমি বলে দিতে পারি। একটা হচ্ছে ভলান্টিয়ার হিসেবে ঢুকেন। এখন রোহিঙ্গার ওখানে অনেক ভলান্টিয়ারিং অপরচুনিটি, আপনার টাকা লাগবে না, আপনি ভলান্টিয়ার হিসেবে ঢুকেন, 6 মাস কাজ করেন, 1 বছর কাজ করেন। ইউএন ভলান্টিয়ার্স একটা অনলাইনে, আপনি ওখানে সব সময় ওখানে অ্যাপ্লাই করতে থাকবেন, ইউএন ভলান্টিয়ার হিসেবে ঢুকেন। আপনি যে কোনো জায়গায় ফ্রি ঢুকেন, ঢুকতে হবে, ইউ হ্যাভ টু গেট স্টার্টেড। তখন না আপনার আইডিয়া হবে আপনি কোন ফিল্ডে স্পেশালাইজড হবেন, কোন ফিল্ডে আপনি আরো স্কিল ডেভেলপ করবেন। সো ইউ হ্যাভ টু এন্টার। ভলান্টিয়ার ইজ এন এক্সেলেন্ট অপরচুনিটি। ছাত্র অবস্থায় আপনি ভলান্টিয়ারিং করেন, তখন আপনার সিভি কিন্তু রিচ হবে। তারপর আমাদের জন্য ঢোকার স্কোপ হচ্ছে আফ্রিকা, আমি আগেই বলেছি, কারণ আফ্রিকাতে অনেক সময় আমেরিকানরা হয়তো কাজ করতে ভয় পায়, আমাদেরকে ওখানে গিয়ে কাজ করতে হবে। এবং আফ্রিকানরা, আমরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু দেয়ার আর 2 রেসেস, ব্ল্যাক এন্ড হোয়াইট, এবং আমরা আফ্রিকানরা বোথ আর ব্ল্যাকস, যতই আমরা সুন্দর হই না কেন, উই অল আর ব্ল্যাকস। তো আমাদেরকে, উই হ্যাভ বেটার অ্যাক্সেস দেয়ার ইন আফ্রিকান কান্ট্রিজ। তো আফ্রিকাতে জব অপরচুনিটি আপনাকে খুঁজতে হবে যখন আপনার কিছুটা এক্সপার্টাইজ তৈরি হবে। আমার অনেক ফ্রেন্ড কেনিয়াতে কাজ করে, অনেক ফ্রেন্ড, ভেরি গুড, দে আর ডুইং ভেরি ওয়েল। তারপর ভোলাটাইল কান্ট্রিজ, যেখানে কনফ্লিক্ট হচ্ছে, লিবিয়া, ইয়েমেন, এসব ভোলাটাইল কান্ট্রিজ গুলোতে জব অপরচুনিটি থাকলে
আপনি ঢুকতে পারবেন। আমি একটু করে এখানে একটা বলি। আমি বাংলাদেশে থাকতে আমার ইরাকে তখন কনফ্লিক্ট চলতেছিল। ইরাকে একটা জব হয়েছিল, ইরাক ভাইস প্রেসিডেন্টের অ্যাডভাইজার, কোন একটা বিষয়ক অ্যাডভাইজার হিসেবে। তারপর আমি আহ, খুব এক্সাইটেড ছিলাম যে তখন কিন্তু ইরাকে মানে একদম ধরে ধরে মারতেছে সবাই। তো এক্সাইটেড ছিলাম কারণ বাংলাদেশ থেকে আমাকে তো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ক্যারিয়ার শুরু করতে হবে, সো আই নিড এন এন্ট্রি পয়েন্ট। তা আমি ইস্তাহারা করলাম। ইস্তাহারা করে দেখলাম যে লাশ আর লাশের মধ্যে আমি হাঁটতেছি। তখন আমি বললাম ভাই দরকার নাই আমার এই ক্যারিয়ার। তো যাক, এখন ইরাক তো অনেক চেঞ্জ হয়েছে। তারপর আফগানিস্তান দিয়ে আপনি শুরু করতে পারেন, যে কোনো ভলাটাইল বা কনফ্লিক্ট কান্ট্রি দিয়ে আমাদের শুরু করার স্কোপটা থাকে। তারপর স্পেশাল অকেশন, যেমন এখন প্যান্ডেমিক চলছে, এখন অনেক অপরচুনিটি আসবে প্যান্ডেমিকে শর্ট টার্ম কাজ করার জন্য। এরকম যে কোনো একটা স্পেশাল অকেশন, প্যান্ডেমিক বা একটা ফ্লাড এর পরে বা কোনো একটা রেফিউজি ইনফ্লাক্স হলে তখন দেয়ার আর অপরচুনিটিস। এইরকম কোন একটা স্পেশাল অকেশন, এগুলো একটার পর একটা আসতেই থাকবে এবং অপরচুনিটি একটার পর একটা শুরু হতে থাকবে। আমি মনে করি কয়েকশো কক্সবাজারের সাধারণ ছেলেপিলে within 10 years they will become very senior professionals in development field, কারণ they got the opportunities to work with the Rohingyas এবং ওরা অনেকে বিভিন্ন ইয়েতে পজিশন করে নিয়েছে এবং they will become very good professionals in 10 years 20 years worldwide. তো এরকম আপনাকে অপরচুনিটি গুলো দেখতে হবে। এবার আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমি নিতে পারি, বা the floor is yours. অনেক চমৎকার বলেছেন। আপনাকে আসলে কিভাবে ধন্যবাদ দিব বলতে পারছি না, যে you agreed It's to my become pleasure. as my guest, and really you have opened the door for millions of Bangladeshis. এখানে সবাই গতানুগতিক চিন্তা ভাবনা করছে ক্যারিয়ারের জন্য, কিন্তু আপনি এতক্ষণ ধরে যেভাবে বললেন তাতে তো আসলে এক্সপার্টাইজ গ্রো করাতে পারলেই they have opportunities all over the world, এবং তারা কিভাবে শুরু করবে? You have already mentioned an entry point. At least they should become as a volunteer first, and then they grow themselves as an expert of any discipline. ছোটখাটো যে কোনো বিষয়ে তারা একটা ডিপ্লোমা করেও এক্সপার্ট হতে পারে। এটা এত চমৎকার করে আপনি বললেন, এত সহজ একটা ক্যারিয়ারের পথ বাতলে দিলেন। আমরা বিবিএ, এমবিএ, লটস অফ স্টাডিজ, পিএইচডি, পোস্টডক, কত কঠিন পথ যে আমাদের ছেলে মেয়েদেরকে দেখায়। এই কঠিন পথ দেখিয়ে তাদেরকে আমরা হতাশ করি শুধু, এবং হতাশ আর হতাশ, কেন এটা হলো না, কেন ওটা হলো না। ও ইউ আর ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ সো মাচ দ্যাট আপনি এত সহজ করে বললেন। আমি মনে করছি যে প্রচুর ছেলে মেয়ে আজকে তারা মোটিভেটেড হবে, তারা বুঝতে পারবে যে ইয়েস দে নিড টু বিকাম অ্যান এক্সপার্ট অন এনি ডিসিপ্লিন, এন্ড অলসো ল্যাঙ্গুয়েজ ক্যাপাবিলিটিস এর কথা যে বললেন। এই যে আপনি আরো অ্যাড করে দিতে পারেন, আমাদের ছেলে মেয়েরা চাইলে কিন্তু হিন্দি, উর্দু, এগুলোতে এমনি এক্সপার্ট, একটু পড়াশোনা করে লিখতেও পারবে। আসলে তারা তো অনর্গল বলতে থাকে। বাংলাদেশে জন্মগ্রহণ করে একটা ছেলে কিন্তু 4-5টা ল্যাঙ্গুয়েজ নিয়ে, বাংলা, আরবিক, হিন্দি, উর্দু, তার সাথে যদি ইংরেজি, তার সাথে যদি আরেকটা দুটা যোগ করতে পারে, ও মাই গড, হোয়াট এ ক্যারিয়ার ওয়েটিং ফর। আপনি এমন ভাবে বলছেন যেন আমি অ্যাপ্লাই করব আর আমিও এন্ট্রি পয়েন্টে ঢুকে চাকরি শুরু করবো। ইজ ব্রিলিয়ান্ট। আচ্ছা, এই পথ পাড়ি দিতে গিয়ে আপনি কঠিন কোনো সমস্যা কি কখনো পড়েন নাই? জটিল কোনো সমস্যা বা এক বা একাধিক সমস্যা, যেগুলো আমাদের অডিয়েন্স জানলে তাদের ভবিষ্যৎ চলার পথটা সহজ হবে? অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডেভেলপমেন্ট ফিল্ডে যতক্ষণ টাকা আছে ততক্ষণ আপনার জব আছে, টাকা নাই তো জব নেই। সুতরাং এখানে আপনি কোনো জায়গায় গিয়ে একদম লং টার্ম ক্যারিয়ার প্ল্যানিং আপনি করতে পারবেন না। তো যেমন আমি ইউসিসি থেকে যে প্রজেক্টে গিয়েছি, এশিয়া ফাউন্ডেশনের যে প্রজেক্টে, ইট ওয়াজ অনলি ফর 3 মান্থস। তো আপনি কমার্শিয়াল লাইনে কখনো এটা চিন্তা করতে পারবেন না যে আমি একটা 3 মাসের জবে যাব। কিন্তু ওই 3 মাসের জবে আমি গিয়েছি, বাট ইট লিঙ্গার্ড অন ফর অলমোস্ট 2 ইয়ার্স। তো এখানে মানে এখানে আপনি লং টার্ম কোন একটা পজিশনে গিয়ে লং টার্ম চিন্তা করাটা আসলে স্কোপটা কম। যেটা বলছি, যে কোনো সময় চেঞ্জ হতে পারে, ফাইন্যান্সিং এ চেঞ্জ হতে পারে, যখন আপনার হঠাৎ করে পজিশন মানে আপনার জবে সুইচ করতে পারে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এইসব নিয়ে আপনি কখনো টেনশন করতে হবে। আপনাকে যিনি পাঠিয়েছেন দুনিয়াতে, উনি তো আপনাকে রিজিক সহকারে অলরেডি ওখানে প্রিপেইড রিজিক অলরেডি ইন করে দিয়েছেন। এগুলো নিয়ে টেনশন করতে পারবেন না। আপনাকে ইউ হ্যাভ টু কিপ ওয়ার্কিং হার্ড এবং অপরচুনিটিস উইল কাম। আপনার এই যে যে 3 মাসের জব নিয়ে আমি ঢাকায় গিয়েছি, সেই জব আমি অলমোস্ট 2 বছর করেছি এবং ওই 2 বছরের মধ্যে আমি
এত জায়গায় অ্যাপ্লাই করেছি, ওখান থেকে আমার 3টা জব অপরচুনিটি এসেছে, এবং কোনটা নেবো না কোনটা নিবো, একটা হচ্ছে একটা বেটার। তো কথা হচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু ট্রাই হার্ড, ইউ হ্যাভ টু কিপ ট্রাইং, অ্যান্ড ইউ ক্যান নট বি ফ্রাস্ট্রেটেড। আপনাকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে আপনার রিজিক অলরেডি ব্যবস্থা হয়ে গেছে, এটা নিয়ে একদম চিন্তা করতে পারবেন না। আপনি যদি এটা নিয়ে চিন্তা করেন তাহলে আপনার হেলথ যাবে, আপনার কাজের কনসেন্ট্রেশন চলে যাবে, সবকিছু চলে যাবে। আপনার কালকে জব নাই, পরশু দিন আরেকটা ব্যবস্থা হবে। ইফ ইউ আর স্কিলড, ইফ ইউ আর কোয়ালিফাইড, আল্লাহ হ্যাজ মার্সি অন ইউ, অফ কোর্স দেয়ার আর অপরচুনিটিস। তো এইটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে মানে কালকে কি করব, বা আফটার দিস কন্ট্রাক্ট কি হবে। এটা নিয়ে অনেকেই দেখলাম যে অসুস্থ হয়ে যায়, বাট ডেভেলপমেন্ট ফিল্ডে আপনি এটা নিয়ে ওয়ারি করতে পারেন, এটা পার্ট অফ দি পার্সন, পার্ট অফ দি জব। আপনাকে জব ইজ অলওয়েজ টাইম বাউন্ড, তো প্রজেক্ট গুলো টাইম বাউন্ড, 2 বছরের, 1 বছরের, 1.5 বছরের। তো এটা একটা বড় চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আপনার অনেক সময় আহ, হঠাৎ করে একটা অর্গানাইজেশনে চেঞ্জ চলে আসতে পারে, যে এই অর্গানাইজেশনটা আমি অন্য স্ট্রাকচারে চলে করে ফেলবো। তখন অনেক সময় হয়তো যাদের অনেকের চাকরি চলে যেতে পারে, অনেকের ইয়ে চলে যেতে পারে, এগুলো আনসার্টেনিটি ইজ দেয়ার অফকোর্স। তো ওই ধরনের চ্যালেঞ্জ গুলোর জন্য আপনাকে সবসময় রেডি থাকতে হবে। অনেক চমৎকার। পার্সোনাল প্রশ্ন, জেদ্দাতে কেমন লাগছে? জেদ্দাতে আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমি তো খুবই লাকি, আসলে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি জেদ্দাতে থাকতে পারা, যখনই ইচ্ছা মক্কা মদিনা ভিজিট করতে পারা। এটা তারপর জেদ্দা, সৌদি আরবিয়া ইজ ওয়ান অফ দি সেফেস্ট প্লেস অন আর্থ। আমি তো অনেকগুলো দেশে ভিজিট করার আমার সুযোগ হয়েছে। আমি এত নিরাপদ দেশ আসলে নাই। আমেরিকাতে সারা সারা একদিনে যে পরিমাণ ক্রাইম হয়, সৌদি আরবে 1 বছরে সেই পরিমাণ ক্রাইম হয়। সো ইউ ক্যান ইমেজিন, বাংলাদেশের সাথে আমি কম্পেয়ার করলাম না। তো জেদ্দাতে এবং আপনার যে জিনিসগুলো আপনাকে দেখতে হবে, বাচ্চাদের এডুকেশন, বাচ্চাদের এন্টারটেনমেন্ট ফ্যাসিলিটিস, নিজের আপনার কস্ট অফ লিভিং, সব দিক দিয়ে ইটস ফ্যান্টাস্টিক প্লেস। আমি আরেকটা পয়েন্ট হয়তো অনেকেই জানতে ইচ্ছে করে, যে ডেভেলপমেন্ট ফিল্ডে পয়সা পাতি কেমন, ফ্যাসিলিটিস কেমন, রাইট? অনেক জানতে চাই আসলে। সেটা আমি একটু আমার মনে হয় টাচ করা উচিত, কি বলেন? হ্যাঁ, ইয়েস, অবভিয়াসলি হ্যাঁ, অনেকের মনে আছে আসলে এটা। কমার্শিয়াল ফিল্ডে আপনি বোনাস পাবেন, আপনি ঈদের সময় বোনাস পাবেন, আপনি আহ, ভালো গাড়ি বাড়ি, ড্রাইভার, সেক্রেটারি, এই সেই, মানে যত ভংচং, যত হস্প, সব কমার্শিয়াল ফিল্ডে আছে। কিন্তু ডেভেলপমেন্ট ফিল্ডে আসলে এগুলো একটু কম আছে। আমি জীবনে শুধু একবারেই বোনাস পেয়েছিলাম। তো বোনাস কি জিনিস, আহ বোনাস কি জিনিস সেটা আসলে আমি জানি না। তো কিন্তু ইনকাম, যেহেতু এগুলো প্রজেক্ট বেসড, আপনার স্যালারি অপরচুনিটি কম্পেয়ার টু কমার্শিয়াল ফিল্ড ইজ নট ব্যাড, ইজ ভেরি গুড। কিন্তু এখানে আপনি লং টার্ম যেটা বেনিফিট, ওই জিনিসগুলো হয়তো অনেক জায়গায় কম আছে, কারণ ম্যাক্সিমাম জব গুলো হচ্ছে কন্ট্রাকচুয়াল, 3 বছরের, 2 বছরের, 1 বছরের, 6 মাসের, এবং ওইভাবে আপনাকে ইয়ে করতে হবে। তবে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি কমার্শিয়াল ফিল্ডে 10-15 বছর, 20 বছর কাজ করার পরে আপনি যখন রিটায়ার করবেন, ইউর নো বডি। কিন্তু আপনি ডেভেলপমেন্ট ফিল্ডে আনটিল ইউ ডাই ইউ কিপ আর্নিং, কারণ আপনি যত বেশি কাজ করবেন তত বড় এক্সপার্ট হয়ে গেলেন। আপনি যখন রিটায়ার করবেন তখন আপনি কনসালটেন্সি করবেন, এবং কনসালটেন্সি এগুলো যে আপনি একটা কনসালটেন্সি করলে 2-3 বছর বসে বসে খেতে পারবেন। তো আপনাকে ইট ইজ গিভ এন্ড টেক। এখানে হয়তো ফ্যাসিলিটিস একটু কম, বাট মানে ইনকাম কম্পারেবল টু কমার্শিয়াল ফিল্ড। আমি বলবো না যে কখনো কমার্শিয়াল ফিল্ডের চেয়ে কম বা খারাপ। You have one question in front of you. Sir, can you share some of your unique experiences in the sector that you think most people wouldn't have experience generally? এটা আমি প্রথমে বলবো যে ল্যাঙ্গুয়েজ কম্বিনেশন। যে আমি মালয়েশিয়ান বা ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজও পারি। এইটার কারণে আমার অনেকগুলো অপরচুনিটি আসছিল, যদিও আমি ওগুলো টেক আপ করতে পারি নাই সামহাও। তো এই যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কথা আমি বললাম, যেটার কারণে আমার অপরচুনিটি আসছে। তো ল্যাঙ্গুয়েজ, আপনি যত বেশি ল্যাঙ্গুয়েজ জানবেন, এই ইউনিক এক্সপিরিয়েন্সেস যদি আপনি ওইটা বলেন, আই ডোন্ট নো ওয়েদার ইউ মিন দ্যাট অর নট, বাট ল্যাঙ্গুয়েজ কম্বিনেশন এটা একটা।
আর কি বলতে চাচ্ছি? আসলে ডেভেলপমেন্ট ফিল্ডটাই হচ্ছে ইউনিক লোকদের জন্য। আপনাকে কোনো না কোনো ফিল্ডে ইউনিক হতে হবে। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আপনি সবার জন্য এখানে অপরচুনিটি আছে। আপনি পিএইচডি হোল্ডার হন, আপনি হার্ভার্ড গ্রাজুয়েট হন, সবার জন্য অপরচুনিটি আছে। আপনি বিবিএ হন, এমবিএ হন, সবার জন্য অপরচুনিটি আছে, কিন্তু ইউনিক একটা ফিল্ডে আপনাকে এক্সপার্টাইজ ডেভেলপ করতে হবে। যেমন ওয়াটার স্পেশালিস্ট, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার বা কোন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসে, যদি সে শুধু ওয়াটার স্পেশালিস্ট হয়, তার যে কি ডিমান্ড ইউ ক্যানট ইমাজিন। মাসে 10-15 লাখ টাকা দিয়েও কিন্তু এখন ওয়াটার স্পেশালিস্ট আমরা পাচ্ছি না। ট্রান্সপোর্ট স্পেশালিস্ট, তার কাজ কি? শুধু রাস্তাঘাট তৈরি করার ব্যাপারে তদারকি করা। আমরা অনেক টাকা বেতন দিয়ে কিন্তু কোনো ট্রান্সপোর্ট স্পেশালিস্ট রাখতে পারতেছি না, কারণ এদের এত ডিমান্ড। অথচ বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়ারের ডিমান্ড অনেক, সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু ইভেন চাকরিও নেই। অথচ সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে সে যদি একটু কষ্ট করে ট্রান্সপোর্ট স্পেশালিস্ট হয়ে যায়, তার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেক ডিমান্ড। তো এগুলো, এই যে ইউনিক দের জন্যই কিন্তু ডেভেলপমেন্ট ফিল্ড। চমৎকার আসলে। মানে যত শুনছি তত মনে হচ্ছে শিখছি, এবং আমাদের অডিয়েন্সরা অবশ্যই মুগ্ধ হচ্ছেন। একটু ডিফারেন্সিয়েট যদি করতে বলি, ধরেন আপনি তো ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে কাজ করছেন, বাংলাদেশেও কাজ করেছেন, আবার এখন বিদেশেও কাজ করছেন। ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে কোনো ডিফারেন্স কি পাচ্ছেন? অফকোর্স ডিফারেন্স তো আছে। আপনার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে কিন্তু যত গরিব দেশ তত অপরচুনিটি বেশি, তাই না? তো আসলে আমি তো এখন যেটা কাজ করতেছি এটা আসলে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ঠিক তো বলা যাবে না, কারণ এটা একটা ডোনার অর্গানাইজেশন। তো আমাদের টাকা নিয়ে যারা কাজ করে ওরাই কিন্তু ডেভেলপমেন্ট অর্গানাইজেশন প্রকৃতপক্ষে। তো আমরা ওদেরকে টাকা দিয়ে ওরা কাজ করে। তো আসলে ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে আপনি ডিফারেন্স ইন দ্য সেন্স যে যেহেতু ডিফারেন্ট টাইপ অফ অর্গানাইজেশন আমি আসছি, তাহলে সেদিকে এখানে একটা যে কমার্শিয়াল এর কমফোর্টটা সেটাও আছে, আবার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যে সেন্স অফ স্যাটিসফ্যাকশন সেটাও আছে। তো দুইটাই আছে এখানে। তো বাংলাদেশে কিন্তু ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের জন্য ভালো স্কোপ, ইন দ্য সেন্স দ্যাট বাংলাদেশ ইজ নট এ কনফ্লিক্ট কান্ট্রি, ইটস নট এ রিস্ক কান্ট্রি, বাট আপনাকে সব ধরনের ওই ফ্যাসিলিটিস গুলো ওখানে আছে। থ্যাংক ইউ সো মাচ। একটু পুরোনো দিনে ফেরত যাই, যে আমরা যখন একসাথে কাজ করছিলাম ইউএসটিসি তে, আমরা যখন কলিগ ছিলাম, সেই সময়টার কিছু যদি আপনাকে আজকে বলতে বলি, মানে সেই সময়টা অতীতটাকে যদি ফিরিয়ে আনতে বলি, আপনি কি বলবেন আসলে? আসলে আমি যে কারণে ওই পিরিয়ডটা সবচেয়ে বেশি এনজয় করেছি সেটা হচ্ছে উই ওয়ার ট্রাইং টু মেক এ ডিফারেন্স টু সাম লাইফ। আপনি আমার সাথে 100% এগ্রি করেন। এবং আমরা যে যে ছেলে মেয়ে এগুলো আমাদেরকে, আমাদের ম্যানেজমেন্ট 100% ফ্রিডম দিয়েছিলেন যে এই ছাত্রগুলোর জীবনটাকে মানে টু মেক এ ডিফারেন্স টু দেয়ার লাইফ। কারণ আমাদের স্টুডেন্ট গুলো একদম চিটগাংয়ের টপ স্টুডেন্ট ছিল তা না, মিডিওকের স্টুডেন্ট, কিন্তু ওদেরকে একদম টপ গ্রাজুয়েট হিসেবে আমাদেরকে বের করতে হবে, এটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল। এবং আমাদেরকে ম্যানেজমেন্ট কিন্তু সেই ফ্রিডমটা দিয়েছিল। এবং তখনকার আমরা যে প্রোডাক্ট গুলোকে আমরা তৈরি করতে পেরেছি আল্লাহর রহমতে, এবং আপনাদের এবং আমরা যে 4-5 জন ছিলাম, 5-6 জন যারা ছিলাম, সবাই কিন্তু একই ধরনের কমিটমেন্ট আমাদের ছিল, এবং উই গেভ আওয়ার বেস্ট, এবং উই স দ্য রেজাল্টস। আজকে দেখেন ওরা আমাদের চেয়ে অনেক অ্যাডভান্স, অনেক বেটার পজিশনে আছে। তো এটা কিন্তু আমি মনে করি আমাদের লাইফে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যে উই ট্রাই টু মেক এ ডিফারেন্স টু লাইফস অফ সাম পিপল, এন্ড টু সাম এক্সটেন্ট মেবি উই ওয়ার সাকসেসফুল। আজকে সম্ভবত আমরা, আমাদের সাথে আক্তার জাহান ম্যাডাম আছেন, আজকে সম্ভবত আমরা যদি ডক্টর নুরুল আফসারকে পেতাম, ডক্টর জাভেদকে পেতাম, মনে হয় আজকে অনেক বেশি চমৎকার হতো। আমরা অনেকদিন চেষ্টা করবো সবাইকে এক জায়গায় করার জন্য। তো আপনি আসলে অনেক সময় দিয়েছেন, অনেক ব্যস্ততার মধ্যে। আমাদের টার্গেট ছিল আসলে 1 আওয়ারের মতো, অলরেডি 1 আওয়ারের বেশি হয়ে গেছে। একবারে শেষ মুহূর্তে যদি আপনাকে একেবারে সিম্পলি আপনি এতক্ষণ যা বলেছেন সেটাকে সামারি করে মাত্র 2 মিনিটে যদি কিছু বলে শেষ করতে বলি, তাহলে আপনি কি বলবেন? আমি বলবো যে সবাইকে এই ডেভেলপমেন্ট ফিল্ডটাকে মাথায় রাখার জন্য ক্যারিয়ার অপশন, কারণ এখানে অনেক বেশি অপরচুনিটি আছে।
আরো অনেক অপরচুনিটি আসতেছে, এবং এখানে খুব বেশি মানুষ কিন্তু এইটাকে মাথায় রাখে না, যার কারণে এখানে কম্পিটিশনটা অনেক কম। আবার এখানে ইটস এ ভেরি রিওয়ার্ডিং ক্যারিয়ার, কারণ এখানে আপনার একটা ইন্টারনাল স্যাটিসফ্যাকশন আছে। আপনি মানুষকে পভার্টি থেকে বের করে আনার চেষ্টা করতেছেন, মানুষের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতেছেন। তো আমি মনে করি দিস ইজ এ ভেরি গুড ফিল্ড, and all of us, we know now how to prepare. We should prepare ourselves. If we are interested in this field, we should prepare ourselves and take the right steps to enter this field. আমি উইদাউট প্রিপারেশন আপনি এখানে আসলে কিন্তু আপনি খুব একটা আগাইতে পারবেন না, আপনাকে স্পেশালিস্ট হিসেবে আসতে হবে। এবং there are many ways to get yourself some training. অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি অডিয়েন্সের সাথে একটু কথা বলছি। প্রিয় অডিয়েন্স, আপনারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, গ্রিন সোসাইটি বাংলাদেশের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন অপরচুনিটি শেষ হয়ে যায়নি, আসলে আমাদেরকে অপরচুনিটিস ক্রিয়েট করতে হবে। দেয়ার আর স্টিল অপরচুনিটিস ইন দ্য ডেভেলপমেন্ট ফিল্ড। There are many types of organization, donor organization, development agencies, consultancy, research, and there are millions of opportunities for the experts. So you don't need to go for long way. Try to become an expert, enhance your language skills, and same time do some diploma, short courses to become an expert. Even you can start your career as a volunteer. Lots of opportunities are waiting for you. So hope that you will grab the opportunities from our today's discussion. And যারা পরে যোগ করেছেন বা মাঝে মাঝে এসেছেন, তারা সময় পেলে পুরো ডিসকাশনটা শুনবেন, এটা তো অনলাইনে রয়েছে। আমাদের বিশ্বাস যে নিশ্চিতভাবে আপনারা উপকৃত হবেন। আর Javed Hassan, brother, you did excellent presentation for the sake of our Bangladeshi people. So thank you so much. ভবিষ্যতে আপনাকে আবারও পাবো, এটা আশা রাখছি। আসসালামু আলাইকুম। স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের প্রোগ্রামগুলো অর্গানাইজ করার জন্য। আমার মনে হয় এটা কিন্তু একটা বিশাল একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে, যেটার জন্য আপনাকে আল্লাহ জাযাকাল্লাহ দান করুক, এবং সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।